স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা নিয়মিত আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, বিচার বিভাগকে জিম্মি করে রেখেছেন অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি। বাংলাদেশ প্রতিদিন, শুধুই সম্ভাবনার হাতছানি, ক্ষুদ্র হালকা শিল্পে নজিরবিহীন বিপ্লব, মৎস্য উৎপাদনে বিশ্বে চতুর্থ, বিশাল সম্ভাবনার খাত আউটসোর্সিং, স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে ওষুধ শিল্প। মানব জমিন, লক্ষ্মীপুরে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। আমাদের সময়, পুলিশ প্রধান সম্মেলন সমাপ্ত, আন্তর্দেশীয় জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ঐকমত্য। জয় জয় দিন, শততম টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ। মানবকণ্ঠ, বিএনপি এখন বেশি মনোযোগী কূটনীতিতে। আলোকিত বাংলাদেশ, নির্বাচনী রোডম্যাপে ইসি, জাতীয় নির্বাচন 2018 সালের 30 অক্টোবর থেকে 2019-এর 28 জানুয়ারির মধ্যে। দৈনিক ইনকিলাব, লক্ষ্মীপুরে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জীবন দিয়ে হলেও উন্নয়ন। আমাদের অর্থনীতি, চীনের 22 বিলিয়নের সমঝোতায় 1 বিলিয়নের চুক্তি সম্পন্ন। দৈনিক সংগ্রাম, প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের পাওনা অধিকার পাওয়ার প্রত্যাশা, কেবল গঙ্গা তিস্তা নয়, সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা চাই। দৈনিক করতোয়া, মেহেরপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে 4 জন নিহত। দ্য ইন্ডিপেন্ডেন্ট, UN peacekeeping efforts, admin officials to get scope also. The Bangladesh Today, keep confidence in Awami League Prime Minister. Our time, 2 more weeks to publish Judges Service Rule Gazette. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম, আমরা নিশ্চয়ই শিরোনাম নিয়ে আলোচনায় যাচ্ছি। তো তার আগে আপনাকে অভিনন্দন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হিসেবে। আমরা জানি এই বহুল প্রচারিত জাতীয় দৈনিক সংবাদপত্রটি 8 বছরে পা দিয়েছে, সাফল্যের 7 বছর শেষে। সম্পাদক হিসেবে এই দীর্ঘ যাত্রা নিয়ে কি বলবেন? আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের পাঠক, সাংবাদিক সহ সকল কর্মীকে। ধন্যবাদ আপনাকেও। আমরা আমাদের অগণিত পাঠক এবং আমাদের যারা প্রথম থেকে এই সংবাদপত্রটির সঙ্গে জড়িত, আমার বিজ্ঞাপনদাতা শুভানুধ্যায়ী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই দিনটি। আপনি শুরুতেই বললেন একটা সাফল্যের বিষয়টা, আসলে এক ধরনের স্বপ্নকে ঘিরে, এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে আমরা যাত্রাটা শুরু করেছিলাম এবং দেখতে দেখতেই 7টি বছর পার হয়ে গেল, 8ম বর্ষে আমরা পা রাখলাম আজকে। আমাদের যে একটা প্রত্যাশার জায়গাটুকু ছিল যে আমরা একটা নতুন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে একটি কাগজকে নতুন জায়গায় নিয়ে যাব, কারণ এই মুহূর্তে আপনি জানেন প্রিন্ট মিডিয়া সারা বিশ্বে চ্যালেঞ্জিং এর মুখে। একদিকে সামাজিক গণমাধ্যমের ধাপট, একদিকে অনলাইনগুলোর অবস্থান, অন্যদিকে টেলিভিশন মিডিয়া, সব মিলিয়ে প্রিন্ট মিডিয়ার একটা চ্যালেঞ্জ সারা পৃথিবী জুড়ে। আবার এটাও বাস্তব, আমাদের প্রতিবেশী দেশে আপনি দৈনিক জাগরণ একটি কাগজ হিন্দি ভাষা প্রকাশিত, যার সার্কুলেশন এখন পর্যন্ত কমছে না। আমাদের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটছিল, আমরা প্রথম থেকে একটা আশার আলো নিয়ে এবং ছিলাম যে আমাদের কাগজটাকে আমরা প্রথম একদম সবচেয়ে বেশি সর্বাধিক মানুষের কাছে নিয়ে যাব। আমরা সাধারণ মানুষের কাছে কাগজটিকে নিয়ে যেতে পেরেছি, আমি এটুকু বলতে পারবো। কারণ আমাদের এখন পর্যন্ত পার্লামেন্টে গত 5টি বছর টানা বাংলাদেশ প্রতিদিন সর্বাধিক সার্কুলেশন কাগজ হিসাবে তথ্যমন্ত্রী সেখানে উপস্থাপন করেছিলেন এবং বাস্তবতাই আপনি সারা বাংলাদেশে আমাদের হকার্স, আমাদের এজেন্টরা এই কাগজটি তাদের বিক্রি করার ক্ষেত্রে এবং প্রথম থেকেই তাদের একটা সহযোগিতার বন্ধন আমরা পেয়ে আসছি। আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হলো যে প্রিন্ট মিডিয়ার এই চ্যালেঞ্জের যুগে একটা এই মুহূর্তে একটি কাগজের ধারাবাহিকতা ধরে রাখা, সাফল্যকে ধরে রাখাটা বড় বিষয়। আমরা সেই সাফল্যটুকু ধরে রাখার জন্য একদিকে আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সেবাহানের একটা সঠিক বিনিয়োগ, একদম প্রত্যক্ষভাবে প্রথম থেকে তিনি আমাদেরকে একটা গাইডলাইন, দিক নির্দেশনার মধ্য দিয়ে এগিয়ে নেওয়ার পথটুকু সুগম করে দিয়েছেন। এটা এর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের সংবাদপত্রের সাংবাদিকতার যে চ্যালেঞ্জটুকু আমরা নিয়ে আমাদের বর্তমান স্বাধীন মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, বিবেককে কাজে লাগানো এবং আমরা এইসব যে যা ঘটনা ঘটবে, যা বাস্তব, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলা, আমরা কখনোই কুণ্ঠিত হয়নি। আমরা চেষ্টা করেছি সত্যকে সত্যভাবে তুলে নিয়ে আসা। আমরা চেষ্টা করেছি যেখানে ঘটনাটি ঘটবে তিনি কতটা প্রভাবশালী, তিনি কি মন্ত্রী, তিনি কি এমপি, তিনি কি, সেটি আমরা কখনো দেখার চেষ্টা করিনি। আমি চেষ্টা করছি তুলে ধরা, মানে একটি ঘটনা ঘটার পর সেটি তুলে ধরা, অথবা একটি স্থানে একজন প্রভাবশালী লোক অনিয়ম করছেন, অব্যবস্থার সঙ্গে জড়িয়ে পড়ছেন। আমরা নারী অধিকার নিয়ে কাজ করেছিলাম, আমরা সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে, অসাম্প্রদায়িক বাংলাদেশের
বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আমরা কাজ করেছি পুরো সময়টুকু। আমার সহকর্মীরা এবং আমাদের অগণিত শুভানুদ্দের আমাদেরকে যেভাবে প্রথম থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে একটা অবস্থান তৈরি করতে পেরেছি। আপনি খেয়াল করে দেখবেন সারা পৃথিবী জুড়ে আমরা বাংলাদেশে আপনি দেখবেন বেশিরভাগ কাগজের এখন সার্কুলেশন কিন্তু একদম গোয়িং ডাউন বলা যেতে পারে, একদম পড়ে যাচ্ছে। সেই জায়গাটুকুতে আমাদের সার্কুলেশন প্রতিদিনই বাড়ার পক্ষে একটা অবস্থান তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত মানুষ কিন্তু তাদের চাহিদা বাড়াচ্ছে। আমরা যে জায়গা থেকে যাত্রা শুরু করেছিলাম, আমরা চেষ্টা করেছি সময়ের সঙ্গে থাকতে এবং পরিবর্তন আনতে। আমি আরেকটা কথা আপনাকে এখানে বলতে চাই, সেটা হলো যে একটা সময় ছিল আমাদের কাছে নেতিবাচক খবরই একটা বড় বিষয় ছিল, যে মানুষ মনে সেটাই গ্রহণ করবে। এখন কিন্তু সেই জায়গাটুকু নাই। আমরা যখন এখন পজিটিভ খবর দিই, ইতিবাচক খবর দিই, মানুষ সেটি গ্রহণ করছে। বাংলাদেশ আজকে যে জায়গাতে বদলে যাচ্ছে, বাংলাদেশ যেখানে পরিবর্তন হচ্ছে, একটা পজিটিভ বাংলাদেশ সৃষ্টি হচ্ছে, সেই ঘটনাগুলো যখন আমরা তুলে ধরি, আমাদের পাঠকরা সেটিও পজিটিভ ভাবে গ্রহণ করে থাকে। এটি একটি বড় অ্যাডভান্টেজ। আমার কাছে মনে হয় সংবাদপত্র এখনো, অনেকে মনে করেন বাজার কি শেষ হয়ে গেল, না, বাজার এখনো শেষ হয়ে যায়নি। সংবাদপত্র এখন চ্যালেঞ্জের মুখে, কথা সত্যি। আমরা সবাই জানি কম বেশি একটি গণতান্ত্রিক কাঠামোয় গণতান্ত্রিক সমাজকে এগিয়ে নিতে পারে স্বাধীন গণমাধ্যম। স্বাধীন গণমাধ্যম সেই জায়গাটুকু আপনি কতটুকু সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবেন আর কতটুকু তুলে ধরবেন, এই দায়িত্ববোধ একজন সংবাদকর্মীর। আমরা সেই জায়গা থেকে কাজ করে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে আরো শক্তিশালী করার জন্য আমরা কাজ করে চলছি। আমরা কতটুকু দিতে পারলাম, কতটুকু দিতে পারিনি, সেটা আমাদের পাঠকরাই মূল্যায়ন করবে। তবে এইটুকু আপনাকে বলছি, আজকের এই দিনে আমাদের সচেষ্ট চেষ্টা যে আগামীর পথে 8টি কাগজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেখানে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে একটি পাঠকের সার্কুলেশন অব্যাহতভাবে ধরে রাখা, সেই জায়গায় আমরা এখন পর্যন্ত সফল। তো আগামীর জন্য নতুন কি পরিকল্পনা করছেন? আপনার লেখার শিরোনাম এখানে দেখতে পাচ্ছি, মানুষের মনের কথাই বলবে বাংলাদেশ প্রতিদিন। এই মনের কথা বলার জন্য নতুন করে কি পরিকল্পনা নিচ্ছে? নতুন করে আমাদের পরিকল্পনাগুলো হলো সারাটা বাংলাদেশে আপনার অনেকগুলো যে জায়গাটুকু ছিল, আমি একটু বলেছিলাম যে আমরা প্রথমত বাংলাদেশের সারা পৃথিবী, শুধু বাংলাদেশকে আমি কেন বলবো, যে সংবাদ মাধ্যমের আগের যে আস্থার জায়গাটুকু ছিল, আগের যে অবস্থানটুকু ছিল, সেটুকু এখন আর নেই। সামাজিক গণমাধ্যম মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে যাচ্ছে। রং আর রাইট সেটা অনেক পরের বিষয়। অনেক সময় সামাজিক গণমাধ্যম যেভাবে গুজব ছড়িয়ে দিতে পারে, একটি স্বাধীন সংবাদপত্র সেটি পারে না। আমরা আগামীতে চেষ্টা করব মানুষের কাছে, যে মানুষের যে খবরগুলো, একজন মানুষ নির্যাতিত হচ্ছে, একজন মানুষ অসহায়ত্ব প্রকাশ করছে, মানুষের ভোগান্তির শেষ নেই, মানুষ ঘাটে ঘাটে নানা রকম সংকট হয়রানির মধ্যে যে দিন কাটাচ্ছে, সেই ঘটনাগুলিকে আরো বেশি তুলে ধরা। আমরা চেষ্টা করব বাংলাদেশ যেখানে আজকে সারা পৃথিবীর বুকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই জায়গায় সে অবস্থানের সঙ্গে থাকা। আপনার দক্ষিণে বঙ্গোপসাগরে নতুন করে একটি চর জেগে উঠতেছে এবং যে চরের 100 কিলোমিটার দীর্ঘ এবং তার বেশি জায়গাটুকু, সেখানে যখন জোয়ার আসে তখন পানির পরিমাণ থাকে 1 হাত, আবার যখন ভাটা তখন আরেকটা অবস্থান, ভাটার সময় এরকম 1-2 হাত, ভাটার সময় পুরোটাই জেগে ওঠে। এই যে জায়গাটুকু আমরা ঠ্যাঙ্গার চর, আমরা কখনো নাম শুনেছিলাম? বাংলাদেশে আনাচে কানাচে অনেক সম্ভাবনা। বাংলাদেশের আজকে আমরা নিজেও কখনো ভাবতে পারিনি আমাদের যে পার্ট আবার ঘুরে দাঁড়াবে। আমরা কিন্তু সেই ঘুরে দাঁড়াচ্ছে সেইভাবে। বাংলাদেশের যেখানে যে সম্ভাবনাটুকু আছে, আমরা সেটুকু তুলে ধরার চেষ্টা করবো নতুন করে মানুষকে জাগিয়ে তোলার জন্য, যে হ্যাঁ প্রত্যেকটা সময় আমরা অনেকগুলো খারাপ খবর দিয়ে থাকি, তারপরে অনেকগুলো ভালো খবরও মানুষ অপেক্ষা করছে, যে খবরটি শোনার জন্য আমাদের পাঠকরা অপেক্ষা থাকেন। যেমন দেখছিলাম আপনাদের আজকের সংবাদপত্রের শিরোনামটি হচ্ছে শুধুই সম্ভাবনার হাতছানি, যেটি আমরা পড়ছিলাম। এবং আপনি দেখেন বহির্বিশ্বে আমাদের যে বাঙালিরা ভালো করছে, আমরা তাদের বিষয়ে আমরা তুলে ধরেছি, শুধু এই ভূখণ্ডে নয়। আপনি আমাদের তো গর্বের মতো বিষয়, আমাদের সন্তানরা এখন হিমালয় জয় করছে, আমাদের সন্তানরা এখন, আপনি যদি দেখেন ইউটিউবে আরেকজন আমাদের উদ্যোক্তাদের একজন বাঙালি, আমরা গর্বিত হতে পারি। আমাদের মেয়েরা এখন ব্রিটেনের পার্লামেন্টে অবস্থান গ্রহণ করছে, যে ব্রিটিশ একসময় আমাদের শাসন করতো, শোষণ করতো, সেটুকু আমরা জানি। আজকে প্রত্যেকটি জায়গায় আপনি যদি দেখেন, আমরা যখন লন্ডনে হেঁটে বেড়াই, তখন যখন বাংলাদেশ সাইনবোর্ড দেখি আমাদের কাছে গর্ব লাগে। আপনি শুধু লন্ডন কেন, আজকে পৃথিবীর, আপনি সিঙ্গাপুরে যান, আপনি মালয়েশিয়া যান, আপনি আমেরিকা যান, আমেরিকা এখন আলাদা করে, এক সময় চায়না শুধুমাত্র আলাদা বাংলা টাউন, তারা চায়না টাউন গড়ে তুলেছিল সারা পৃথিবীতে। বাংলাদেশ এই জায়গায় গর্বিত, সারা পৃথিবীতে নতুন করে বাংলা টাউন তৈরি হচ্ছে। আমাদের অনেকগুলো জায়গা আছে। আমরা বাংলাদেশের মানুষ একসময় এই বাংলাদেশকে নিয়ে যারা বিশ্বের বুকে নেতিবাচক মন্তব্য করতেন, তারাও কিন্তু এখন ঘুরে দাঁড়িয়েছেন, তারাও কিন্তু বাংলাদেশ সম্পর্কে অনেক বড় মাপের কথা বলেন। আমরা সেই জায়গাটুকু তুলে আনার চেষ্টা করব। আমরা মনে করি যে আমরা বাংলাদেশের পরতে থেকে
থাকা যে সম্ভাবনাগুলো আছে, বাংলাদেশের যে উঠে অনেক দূর যাওয়ার যে সম্ভাবনাটুকু আছে, আমরা সেটুকু তুলে ধরতে চাই, নতুন প্রজন্মকে জানাতে চাই। একই সঙ্গে যারা বাংলাদেশের জন্য বড় ধরনের অবদান রাখবে, আমরা আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে দুজন বিশিষ্ট মানুষকে সম্মাননা জানিয়েছিলাম। একজন অ্যাঞ্জেলা গোমেজ, আপনি জানেন তার কথা, একজন ভ্যালেরি টেলর, তার কথা আমরা জানি। ভ্যালেরি টেলর 47টি বছর বাংলাদেশের জন্য তার জীবনের বড় অবদানটুকু রেখে চলছেন, পক্ষাঘাতগ্রস্ত মানুষগুলোর সেবা করে। এটা একটা বিশাল ঘটনা। আমাদের বর্তমান সরকার, প্রাইম মিনিস্টার তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছেন এবং আরো অনেকগুলো সম্মাননা তাকে দেওয়া হয়েছে এবং ব্রিটেনের একটা সবচেয়ে বড় পুরস্কার তিনি একটা ভূষিত হলেন। একই সঙ্গে অ্যাঞ্জেলিনা গোমেজের কথা আমরা জানি। এই নারী গত 37টি বছর কাজ করে চলছেন মানুষের জন্য, আত্মমানবতার সেবায়। এর মধ্যে 20টি বছর তিনি ক্যান্সারকে জয় করে সাধারণ মানুষের জন্য যে কাজ করার চেষ্টা করছেন। আজকে তাকে আমরা সম্মাননা জানিয়েছিলাম বড় করে, এবং তাদের জন্য আর্থিক বড় একটি খাতও আমরা করেছিলাম। আমাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তিনি 25 লাখ 50 লাখ টাকা আলাদা করে তাদেরকে দান করলেন। আমরা এরকম সমাজের জন্য যারা কাজ করবে সেই মানুষগুলোকে অনেক বেশি উৎসাহিত করার জন্য এবং তারা যাতে অন্যদের অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারেন, সেই মানুষগুলোর জন্য আমরা কাজ করার চেষ্টা করব, সেই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করব, যাতে করে বাংলাদেশের মানুষ আগামী একটা পথ প্রদর্শক দেখতে পায়, বাংলাদেশের মানুষ সম্ভাবনা দেখতে পায়, বাংলাদেশের মানুষ আগামী মুক্তিযুদ্ধ চেতনাকে লালন করে এগিয়ে যেতে পারে, সেই জায়গাটুকুতে আমরা কাজ করব। আপনাদের এই শুভর পথে চলা সফল হোক সেই কামনা করছি আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে। আমরা এবার ভিন্ন একটি শিরোনামে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইত্তেফাকের প্রথম শিরোনাম যেটি আমি পড়েছিলাম, বিচার বিভাগকে জিম্মি করে রেখেছেন তিনি। প্রধান বিচারপতি এই কথাটি বলেছেন অ্যাটর্নি জেনারেলকে। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গ্যাজেট জারি বিষয়ক শুনানিতে এই কথা তিনি বলেছেন। দেখুন, আমরা একটা স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থার পক্ষে সবসময় আমরা বিশ্বাস করি। বাংলাদেশকে এগিয়ে নিতে পারে আমাদের স্বাধীনতার যে চিন্তা, মুক্তিযুদ্ধের যে চেতনা, বঙ্গবন্ধুর যে আদর্শিক জায়গাটুকু, সেটুকু কিন্তু বিচার বিভাগে মানুষের এখন সর্বশেষ আস্থার একটি জায়গায়। বিচার বিভাগ কিন্তু এখনো আমাদের শেষ ঠিকানা, যেখানে মানুষ গিয়ে তার সকল সুখ দুঃখ, আপনার সকল শেষ আস্থা হিসেবে একটা বিচার প্রার্থনা করতে পারে অন্যায় অসঙ্গতির বিপক্ষে। আমরা মনে করি স্বাধীন সার্বভৌমত্ব বিচার বিভাগকে যদি এগিয়ে নিতে হয়, সেখানে আমলাতান্ত্রিক জটিলতাগুলো রাখা যাবে না, এবং সেখানে যে জট তৈরি হয়, যে সেখানে যে সংকটগুলো তৈরি হয়, সেই জায়গাটুকু আমাদের ফিরে আসতে হবে। আজকে প্রধান বিচারপতি যে বক্তব্যটি রাখলেন, তিনি অনেকগুলো বিষয় সময় ক্ষেপণ নিয়ে তিনি কথা বললেন, যে বারবার যদি আপনারা একই বিষয়ে সময় চান, বারবার যদি আপনার সঠিক অবস্থানটুকু তুলে ধরতে না পারেন, তাহলে আপনার সাধারণ বিচারের যেই জায়গাটুকু সেটুকু কিন্তু মানুষ পাবে না। তাহলে আপনাকে যে জায়গাটুকু করতে হবে, আপনি একই বিষয়ে বারবার কেন সময় চাইবেন? এবং ঠিক এটা তো এক ধরনের জিম্মিদশা, এক ধরনের অবস্থান। এবং এই জায়গাটুকুতে আমিও মনে করি, বিশ্বাস করি যে মানুষের, যদি আপনি বিচার বিভাগের যারা আমাদের মূল দায়িত্বে থাকবেন, আমাদের বিচার বিভাগের রাষ্ট্র থেকে যারা প্রতিনিধিত্ব করবেন, তাদেরকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। আপনি দেখেন দিনের পর দিন অনেকগুলো মামলা রাষ্ট্রের পক্ষ থেকে সময় চেয়ে ক্ষেপণ করা হয়, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা মনে করি অনেকগুলো আমাদের সংকট আছে, আমাদের অনেকগুলো সমস্যা আছে, কিন্তু একটা জায়গায় মানুষের যাতে আস্থার জায়গাটুকু বিচার বিভাগ থাকতে পারে, সেখানে কাজ করতে হবে আমাদের সবাই সম্মিলিত প্রচেষ্টায়। আরেকটা বিষয়, রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ, রাষ্ট্রের বিচার বিভাগ, রাষ্ট্রের আইন বিভাগ, এই বিভাগগুলি যাতে তিনটি মূল বিভাগকে যাতে সমন্বয়টুকু থাকে, তিনটি বিভাগের সঙ্গে যাতে পারস্পরিক ভুল বোঝাবুঝি তৈরি না হয়, সেদিকেও দৃষ্টি রাখতে হবে। কারণ আমরা এক একটা বিভাগের সঙ্গে যদি একটা বিভাগ পারস্পরিক রেশ তৈরি হয়, এর খেসারত কিন্তু ইতিবাচক ভাবে আসবে না। তো সেই জায়গায় সচেতন হতে হবে, সেই জায়গায় আমাদের একটা পজিটিভ জায়গায় থাকতে হবে। কারণ আমরা নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের কখনো সাংঘর্ষিক অবস্থান দেখতে চাই না, কিংবা আইন বিভাগের সঙ্গে বিচার বিভাগের সাংঘর্ষিক অবস্থান তৈরি হোক, সেটিও চাই না। সেক্ষেত্রে যার যার দায়িত্বটুকু যদি সঠিকভাবে পালন করা হয়, তাহলে কিন্তু সমস্যাটুকু থাকে না। এরপর আরেকটি বড় শিরোনাম আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগ সভাপতি, তিনি বিভিন্ন জনসভায় নির্বাচনকে সামনে রেখে আলোচনা করছেন, ভাষণ দিচ্ছেন। লক্ষ্মীপুরে জনসভায় ভাষণ দিয়েছেন তিনি, এবং সেখানে নৌকার পক্ষে ভোট চেয়েছেন এবং উন্নয়নের কথা বলেছেন। এটা গত কয়েকদিন থেকে বা 1-2 মাস থেকে তিনি মাঠে অনেকটা কাজ করা শুরু করলেন, অনেকটা আগাম অবস্থান আমরা বলতে পারি। কারণ আমাদের আগামী ইলেকশন 2018 সালের শেষ নভেম্বর আগে তফসিল ঘোষণা হচ্ছে না, তাহলে ডিসেম্বর মাসে হোক কিংবা 2019 জানুয়ারিতে অনুষ্ঠিত হোক, একটা জায়গায় তো থাকতে হবে। সেই জায়গাটুকু প্রাইম মিনিস্টার অনেক আগাম থেকে, এটা একটা রাজনৈতিক দলের চিন্তা এবং আগাম চিন্তা। আমি সেটু এটুকু বলবো না যে
তিনি শুধু জনসভাগুলো বক্তব্য রাখছেন না, তিনি কিন্তু প্রত্যেকটি মাসে, এই মাসে আর 2-3টি জনসভা বক্তব্য রাখবেন, আগামী মাসে আরো 3-4টি জনসভা বক্তব্য রাখবেন। তৃণমূল নেতাদেরকে ঢাকায় ডেকে আনা হচ্ছে এবং সেখানে গণভবন তাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধগুলো মেটানোর জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাজ শুরু করলেন। এবং শুধু তাই নয়, আপনি কুমিল্লা সিটি কর্পোরেশন ইলেকশন বলুন বা অন্য ইলেকশনগুলো যেখানে আমরা দেখতে পাই, সেখানে আওয়ামী লীগ আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। 2014 সালের 5 জানুয়ারির আগে যে অবস্থানটুকু আমরা দেখেছিলাম, বর্তমানে অনেক পরিবর্তন। সেই সময় কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা ঢিলে ঢালা ভাব ছিল, সেই সময় সরকার যদি একটা কঠোর আন্দোলন ছিল সারা দেশে। আজকে কিন্তু সেরকম আন্দোলনও নেই। এখন এই মুহূর্তে সবচেয়ে বড় যে ইস্যুটুকু, সেটা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করলেন প্রাইম মিনিস্টার, এবং তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে সারা বাংলাদেশে সভা সমাবেশ করে চলছেন এবং বড় বড় জনসভাগুলোতে তিনি তার দলের নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধ করছেন। এই কারণে যদি এখন থেকে প্রতি মাসে 3 থেকে 4টি করে তিনি জনসভা করতে থাকেন, আগামী 2 বছরের মধ্যে সারা বাংলাদেশ তিনি চষে বেড়াতে পারবেন। তাহলে ইলেকশনকালীন সময়টুকুতে কষ্টটা একটু কম হবে, আমাকে সেটি মনে হচ্ছে। কারণ এই মাসেও তিনি কয়েকটা সভা করলেন এবং আরো সামনে কয়েকটি আমরা দেখতে পাচ্ছি যে এই মাসে আরো আছে, তার পরের মাসে আবার শিডিউল অলরেডি তৈরি করা, তার পরের মাসেও তৈরি করা। তার মানে হলো বর্ষার মৌসুমের আগে প্রাইম মিনিস্টার যে জনসভাগুলো যতটুকু করা দরকার করছেন, আবার বর্ষার পরেও আবার শুরু করবেন। আমাদের কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলোর একটা ইলেকশনকে ঘিরে বসে থাকার সুযোগ নেই। হয়তো আমরা সচক্ষে দেখছি না, হয়তো আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সেই অনুযায়ী মুভমেন্ট বা কর্মতৎপরতা অনেক কম। হয়তো বড় বড় জনসভা তারা সেই মুহূর্তে না গিয়ে তারা তাদের মামলা মোকদ্দমা নিজেদেরকে সামাল দেওয়া এবং যেসব তারা সংকট সমস্যাগুলোকে কিভাবে মোকাবেলা করতে পারে সেগুলো নিয়ে হয়তো বৈঠক করছে। কিন্তু বাস্তবিকতা আরেকটু এটুকু হতে পারে, তারা যদিও বলছে আমরা ইলেকশনকালীন সরকার কি হবে আমাদেরকে এখনো সিদ্ধান্ত নেয়নি, আমরা বর্তমান সরকারের অধীনে ইলেকশনে যাবো কি যাবো না, সাংবিধানিক বিষয়গুলো নিয়ে তারা নানা রকম মন্তব্য করছেন। তো এই কথাও সত্য, তাদেরকে যে জায়গাটুকু যতটুকু করুক না কেন, হয়তো ভেতরে তাদের প্রস্তুতি কোনো অংশ কম নেই। আমি যেটা শুনতে পাই, তারা ইলেকশনের ম্যানিফেস্টো তৈরি শুরু করেছেন। একই সঙ্গে তারা সারা বাংলাদেশে গিয়ে তাদের যে প্ল্যানিং গুলা, কাদেরকে মনোনয়ন দেবেন কাদেরকে দেবেন না, সেরকম কাজগুলো তারা শুরু করলেন বলে একজন সংবাদকর্মী হিসেবে আমরা শুনতে পাচ্ছি। আমার কাছে মনে হয় যে দলগুলোকে একটা ইলেকশন রোডম্যাপের বাইরে যাওয়ার তো কারোর কোনো সুযোগ নেই আসলে। আমরা আরেকটি শিরোনাম রয়েছে বড়, এবং এটি আমাদের একটি আগ্রহেরও জায়গা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় নিজেদের 100তম টেস্টে মাঠে নামছে। আজ তাদের সাফল্য কামনা করছি এবং তাদের উদ্দেশ্যে কিছু বলা। অবশ্যই তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এই কারণে আমরা 100তম যে প্রথম, আমার খেয়াল আছে নাইমুর রহমান দুর্যোগ ক্যাপ্টেন ছিলেন প্রথম টেস্ট যখন শুরু হলো, আমাদের একটা আশার আলো তৈরি হয়েছিল যে বাংলাদেশ একটা বড় একটা জায়গায় একদিন যাবে। আমরা 100তম টেস্ট আজকে উদযাপিত হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় অর্জন। আমাদের ক্রিকেট যে জায়গায় আজকে দাঁড়িয়েছে, আমরা কখনো ভাবিনি 15-16 বছর আগে আমাদের ক্রিকেট এই অবস্থানে চলে আসবে। আজকে বাংলাদেশের ক্রিকেটাররা সারা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করে তারা টিকে থাকছে। তারা শুধু টিকে থাকে না, ভালো খেলছে এবং জয়লাভও করছে। এই ধারাবাহিকতা আমি মনে করি আগামী অব্যাহত থাকলে আমরা অনেক ভালো করব। আমাদের ক্রিকেটাররা বাংলাদেশকে যে বিশ্বের বুকে নতুন করে জাগ্রত করছে, সেটা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি যে এই শুধু 100তম নয়, 100 থেকে হয়তো আমরা একদিন 1000-এ যাবো, আরো জিতেই থাকবো। আমি আপনি থাকি না থাকি বাংলাদেশের এই যে আমি একটু আগে বলেছিলাম অগ্রযাত্রা, ক্রিকেট আমাদের একটা বড় অগ্রযাত্রার বিষয় ছিল। ক্রিকেট বাংলাদেশকে নতুন করে সারা পৃথিবীর ধারে পরিচিত করেছে যে বাংলাদেশও পিছিয়ে নেই। ক্রিকেটে সারা পৃথিবীতে বাংলাদেশ তার লাল সবুজের পতাকাকে উড়িয়ে দিয়ে এগিয়ে চলছে। আমরা শিরোনামে যেমন দেখছিলাম যে এই টেস্টটিকে স্মরণীয় করে রাখার মতো প্রস্তুতি নিয়েই, সেই প্রস্তুতি নিয়েই মাঠে নামছে। আমরা সেটাই দেখেছিলাম এবং আমাদের ভিতরে কিন্তু আপনি যদি দেখেন, যদিও একজন আমাদের খেলোয়াড় চলে আসলেন এবং তাকে সরিয়ে দেওয়া হলো, তার ব্যাপারটা নিয়ে কারো কারো মতামত মন্তব্য ভিন্ন রকম ছিল। আমি বিশ্বাস করি একজন খেলোয়াড় চলে আসলে আমাদের কোনো ক্ষতির অংশ হবে বলে মনে করি না, যদিও সামাজিক গণমাধ্যমে তাদের মতামতগুলো ভিন্ন রকম বা মিডিয়া তো নানা রকম মন্তব্য আমরা দেখতে পাই। আপনাদের চ্যানেলে তো আমি একটা খবর এটা দেখতে পেয়েছিলাম আজকে যে তাকে নিয়ে আসাটি সবার মধ্যে এক ধরনের শোকবাহ অবস্থান। তারপরও আমার কাছে মনে হয় এটা স্মরণীয় হয়ে থাকবে এই কারণে, আপনি প্রথম এবং 100তম। প্রথম আমি তো বললাম, আমার নিজের মনে আছে নাইমুর রহমান দুর্যোগ তখন নেতৃত্ব দিচ্ছিলেন, আজকে তিনি সংসদ সদস্য এবং ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট এখনো সংগঠক হিসাবে। তো সেই জায়গাটুকু আমাদের প্রথম দিন আমাদের জন্য একটা বিশেষ স্মরণীয় বিষয়, 100তম আমাদের জন্য একটা স্মরণীয় বিষয়। কারণ এই 100তমটা আবার আমরা অনেকদিন পর আবার যখন আরেকটা মাইলস্টোন অতিক্রম করতে যাবো, হয়তো 150 বা 200, তখন এবার 100তমটা উঠে আসবে। 100তম যে কোনো ক্ষেত্রেই তো আপনি দেখেন সবসময় আপনার জয়ন্তী, রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী সবকিছু উদযাপিত হয়ে থাকে উৎসব মুখ করে। আমাদের ক্রিকেটটা আমাদের জন্য আসলে একটা বড় পাওনা, একটা বড় মর্যাদার আসন সারা পৃথিবী জুড়ে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আছে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য।
প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি।